দেখ আগের দিন এত দূর হয়েছিল, আমরা বলেছিলাম এরকম হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ বলেছিলাম আমরা, মনে আছে? 4টে প্রকোষ্ঠ। এরকমভাবে 4টে প্রকোষ্ঠকে আমরা দেখাইছিলাম। উপরের গুলা কি বলা হয়? উপরের গুলাকে বলা হয় অলিন্দ। উপরের গুলা কি বলা হয়? এটা অলিন্দ আর এইটাও অলিন্দ। আর নিচের গুলা কি বলা হয়? নিলয়। এটা নিলয় আর এটাও নিলয়। বলতো কোনটা ডান অলিন্দ? এই দিকেরটা, এটা ডান অলিন্দ। এটা বাম অলিন্দ। এইটা হচ্ছে আর এটা হচ্ছে বাম নিলয়। কোনো অসুবিধা নাই। 4টে প্রকোষ্ঠ। এই অলিন্দ দুটাকে যে পর্দাটা আলাদা করেছে, এই যে অলিন্দ দুটো আছে, এই অলিন্দ দুটাকে যে পর্দাটা আলাদা করেছে সেই পর্দাটা বলা হয় আন্ত অলিন্দ। আর নিলয় দুটোকে যেটা পর্দাটা আলাদা করেছে আন্ত নিলয়। কটা প্রকোষ্ঠ আছে? 4টে, তাই তো? এইটার সাথে কি কি যুক্ত? এইটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা। আর নিচ দিকে যুক্ত আছে কি? নিম্ন মহাশিরা। আর একটা যুক্ত আছে। কি যুক্ত আছে? করোনারি শিরা। এটি কি বটে? করোনারি শিরা। তাহলে এটার সাথে 3টে যুক্ত আছে, তাই তো? আর বাম অলিন্দের সাথে কি যুক্ত থাকে? 4টে ফুসফুসীয় শিরা থাকে। একটা, দুটো, 3টে, 4টে থাকে ফুসফুসীয় শিরা। ডান নিলয়ের সাথে কি যুক্ত থাকে? ফুসফুসীয় ধমনী। বাম নিলয়ের সাথে কি যুক্ত থাকে? মনে আছে না ভুলে গেছিস? বল। মহাধমনী। এগুলো আমরা আগের দিন পড়াইছিলাম, তাই তো? এবার শুনবি, বাম দিকে কি রক্ত যায়? বাম দিকে যায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত। মানে এই যে ঊর্ধ্ব মহাশিরাতে রক্ত আসে না যায়? আসে। নিম্ন মহাশিরাতে রক্ত আসে, তাই তো? আর করোনারি শিরাতে কি হয়? ওই করোনারি শিরাটা বলিনি মনে হয়, নাকি? এই দুটোই বলেছিলাম। এই দুটোতে কি হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে। কি আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথার থেকে আসে? ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দ্বারা কি হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? কোথার থেকে আসছে এটা? পুরো শরীর থেকে। ঊর্ধ্ব মহাশিরা দ্বারা উপরের বডি থেকে এসছে, আর নিম্ন মহাশিরা দ্বারা নিচের বডি থেকে এসছে। কোথায় এসছে? ডান অলিন্দে এসছে। এইবারে ডান অলিন্দ থেকে রক্ত কোথায় যাবে? ডান অলিন্দ থেকে যাবে ডান নিলে। কেমন রক্ত যাচ্ছে বলতো? তাহলে এখানেও কোন রক্ত আসবে? এইবারে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলে আসার পর ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় চলে যাবে? ফুসফুসীয় ধমনী দিয়ে যাবে। আমরা এখানে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ফুসফুস। এটা হচ্ছে কি? ফুসফুস। দেখলে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার কাছে এসছে? কি রক্ত এসছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দেখ এই বাম দিকে এটা বুঝতে পেরেছিস কিনা? পুরো বডি থেকে ঊর্ধ্ব মহাশিরা দ্বারা আসবে, নিম্ন মহাশিরা দ্বারা আসবে। কেমন রক্ত আসবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। নিয়ে এইটা ভরে যাবে। নি ডান অলিন্দ দিক কোথায় যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। নি ডান নিলয় দিকে ফুসফুসীয় ধমনী দিয়ে যাবে কেমন রক্ত? এবার কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসকে দিয়ে দিবে। কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসকে, আর ফুসফুস থেকে কি লিবে? অক্সিজেন লিবে। নিয়ে ওই অক্সিজেন যুক্ত রক্ত, শুনবি মন দিয়ে,
ওই অক্সিজেন যুক্ত রক্ত O2 যুক্ত রক্ত O2 যুক্ত রক্ত, এই যে অক্সিজেন যুক্ত রক্ত কোথার থেকে যাচ্ছে? ফুসফুস থেকে। এই অক্সিজেন যুক্ত রক্ত এই যে ফুসফুসে শিরা আছে না, এইটাতে 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 ঢুকিবে ভিতরে। তাহলে বাম অলিন্দে কেমন রক্ত যাবে বল? অক্সিজেন যুক্ত রক্ত কোথার থেকে আসছে? এটা ফুসফুস থেকে। অক্সিজেন যুক্ত রক্ত কার মাধ্যমে আসছে? ফুসফুসীয় শিরার মাধ্যমে। কোথায় এলো? বাম অলিন্দে এলে। কেমন রক্ত আসছে এটা? অক্সিজেন যুক্ত। বাম অলিন্দে ভর্তি হয়ে যাবে, বাম অলিন্দর থেকে কোথায় যাবে? বাম নিলয়ে। কেমন রক্ত? বাম নিলয় ভরে যাবে। বাম নিলয় ভরে যাওয়ার পর মহাধমনির মাধ্যমে কোথায় যাবে? বুঝতে পারছিস কোন অসুবিধা আছে কি? কোন অসুবিধা? আর এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দ্বারা আসছে, তাই তো? কেমন রক্ত আসছে? কিসের দ্বারা? ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার দ্বারা। কোথার থেকে আসছে এটা? সারা দেহ থেকে আসছে না, একটু পরে আসবে। হ্যাঁ দেখো, দেখে দেখ। তাহলে পুরো বডি থেকে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দ্বারা আসছে রক্ত। কোথায় আসছে? পুরো দেহ থেকে, সারা দেহ থেকে। সারা দেহ থেকে রক্ত কিসের মাধ্যমে? ঊর্ধ্ব মহাশিরা। কেমন রক্ত আসছে? ভালো করে শুনবি এবার মনদীপ। মানুষের যে রক্ত দুটো চক্রে যায়, ঠিক আছে? দেখ প্রথমে একটু যদি ভালো করে লক্ষ্য করিস, এইদিকে দেখ, ডান নিলয় থেকে কেমন রক্ত যাচ্ছে বলতো? কিসের মাধ্যমে? কোথায় যাচ্ছে? ফুসফুসে গেল। আবার ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, তার মানে এইখানে রক্তটা কার কার মধ্যে আসা যাওয়া করছে বলতো? ফুসফুস আর হৃৎপিণ্ড। দেখ একটু ভালো করে, এইখানে রক্তটা কার মধ্যে আসা যাওয়া করছে? এটা হৃৎপিণ্ড আর এটা কি বটে? এটা একটা চক্র। এই চক্রটাকে বলা হয় পালমোনারি চক্র। কি চক্র বলা হয়? পালমোনারি চক্র, ঠিক আছে? বই পরে খুঁজবি, এদিকে দেখ। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে কোথায় আসে? মাধ্যমে ফুসফুসে। আবার ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত মানে হৃৎপিণ্ডে। তার মানে এইখানে রক্ত ফুসফুস আর হৃৎপিণ্ডের মধ্যে আসা যাওয়া করে। এই চক্রটাকে বলা হয় পালমোনারি চক্র। দাঁড়া, বই পরে খুঁজবি। নেক্সট শুন, এইটার দিকে তাকা। সারা দেহ থেকে রক্ত ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দ্বারা কেমন রক্ত? হৃৎপিণ্ডে এসছে। আবার বাম নিলয় থেকে কি রক্ত? কিসের মাধ্যমে? কোথায় যাচ্ছে? তার মানে এইখানে রক্ত সারা দেহ, মানে আমাদের বডি পুরো দেহটাই, ফুসফুস বাদ দিই, পুরো বডি আর হৃৎপিণ্ডের মধ্যে আসা যাওয়া করছে কিনা দেখুন একটু ভালো করে। আগেরটা কার কার মধ্যে হচ্ছিল বল? হৃৎপিণ্ড থেকে কোথায় যাচ্ছিল? আবার ফুসফুস থেকে। এই চক্রটা কি বলা হয়? পালমোনারি চক্র। এবার বইয়ে না পুরোটা ডিটেলস লেখা আছে যে ডান নিলয় থেকে কি রক্ত? ফুসফুসীয় ধমনের মাধ্যমে। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত। এই চক্রটাকে বলা হয়। এবারে নেক্সট আমরা পড়ছি আরেকটা চক্র। সেই চক্রটা কি হয় দেখ, এইখানে রক্ত যাবে সারা দেহ আর হৃৎপিণ্ড। দেখ সারা দেহ থেকে রক্ত কার মাধ্যমে? কেমন রক্ত? কোথায় আছে? ডান অলিন্দে আছে। আবার এইটা দেখ, বাম নিলয়ে, মানে এইখানে রক্তটা দেখ হৃৎপিণ্ড আর সারা দেহ। কখনো সারা দেহ থেকে আসছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে। এই চক্রটাকে বলা হয় সিস্টেমিক চক্র। তাহলে দুটো চক্র পড়লাম, একটা পালমোনারি চক্র। তাহলে মানুষের দেহে কটা চক্র আছে? দুটো। সেই জন্য মানুষের রক্ত সংবহনকে দ্বিচক্রী বলা হয়। কি বলা হয়?
দ্বিচক্রী সংবহন। মানুষের সংবহনে কোটা চক্র আছে? দুটো। কি কি? একটা পালমোনারি আর একটা সিস্টেমিক। পালমোনারি চক্র কোনটা বলতো? ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুস, আর ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে। এইটা যদি মুছি দিই তোরা কেউ বলতে পারবি না এখন। কনফার্ম পারবি? দেখ, মুখস্থ করিস না, যদি পরীক্ষায় আসে তুই ছবিটা আঁকতে পারবি? ছবিটা আঁকলে এই ছবিটা যা আঁকতে পারবি তার সব এইখান থেকে, এই চ্যাপ্টারটা বলতে গেলে প্রায় 70% কোয়েশ্চেন এইখান থেকে হয়ে যাবে। এই ছবিটা আঁকলে যে কোনো 70% কোয়েশ্চেনই হয়ে যাবে হৃৎপিণ্ড রিলেটেড। এটা তুই আগের দিন দেখিস নি তাহলে ভিডিওটা? দেখিস নি? পুরো না দেখলে বুঝতে পারবি। হ্যাঁ, এই পুরোটাই আস্তে আস্তে ধীরে ধীরে 43 মিনিট না 44 মিনিট এইটাই বুঝাইছি, শুধু এইটাই বুঝাইছি 43 মিনিটে। তাহলে তোকে দেখতেই হবে এটা। ওইটা যদি না দেখেছিস কেউ তাহলে সে কিন্তু এটা বুঝতে পারবে নি। ঠিক আছে, দেখ এটা ভালো করে দেখ। আর যদি না দেখেছিস তো দেখে নিবি যাই পরে। ঠিক আছে, এটা বলতে পারবি তো? এখন সব মুছে দিলে সব অন্ধকার দেখতে পাবি। এটা মুছে দিলে দেখিলে ডান নিলয় থেকে ফুসফুসে দমনের মাধ্যমে ফুসফুসে বামলিন্দে প্রবেশ করে। এই চক্রটা কি বলা হয়? মানে এমন একটা চক্র যে চক্রে রক্তটা হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, এইটার মধ্যেই চক্রাকারে চলে। এইটাকে বলা হয় পালমোনারি চক্র। যদি ভুলেও যাস এইটা, যদি এক লাইনে পড়ে এক লাইনে, তাহলে এরকমভাবে লিখবি যে সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুস আর ফুসফুস থেকে, এটা কি চক্র বলা হয়? আর সিস্টেমিকটা দেখ, সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে, আবার হৃৎপিণ্ড থেকে তীরচিহ্ন দেখ, তীরচিহ্ন, সারা দেহ থেকে হৃৎপিণ্ড, এই চক্রটা কি বলা হয়? সিস্টেমিক চক্র। তাহলে মানুষের দেহে কটা চক্র আছে? দুটো। সেই জন্য মানুষের চক্রটা কি বলা হয়? সংবহনটাকে দ্বিচক্রী সংবহন। ঠিক আছে, এবার কারো কারো এক চক্রী, মানে আমাদের না অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মিশে যায় না। আমাদের ক্ষেত্রে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মিশে না, আলাদা আলাদাভাবে যায়। কিন্তু ভালো করে শুনবি, এই প্রশ্নটা লিখবি, কোন বই আছে আমি জানি না। এবার পালমোনারি আর সিস্টেমিকটা পড়ে দেখতো আগে। পালমোনারি চক্র, সিস্টেমিক চক্র পড়ে পরে দেখ, আর দেখবি কোথাও না কোথাও লেখা আছে যে দ্বিচক্রী সংবহন, কোথাও না কোথাও লেখা আছে, ওইটাও পড়ে পরে একবার দেখ। এটা কিসের বই রে? প্রান্তিকের বইটাতে লেখা আছে, দেখ, যে সংবহনে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অধিক অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে পৌঁছয়। দেখ সিস্টেমিক সংবহন কোথায় আছে? বাম নিলয়। দেখ বইয়ের ভাষায় দেখ, যে সংবহনে হৃৎপিণ্ডের বাম নিলয়, দেখতে পাচ্ছিস বাম নিলয়, বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় পৌঁছায়? তো ওইটাই তো লেখা আছে বইয়ের ভাষাতে, সারা দেহে পৌঁছায়। এবং সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা দ্বারা কোথায় আছে? ডান অলিন্দে আছে। এটাকে সিস্টেমিক সংবহন বলে। একটা কোথাও বাড়তি নাই। কোন বই থেকে পড়লিস বুঝিত? পড়িস নি? হয়েছে সিস্টেমিক সংবহন। আবার পালমোনারিটা কি আছে দেখ, যে সংবহনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিসের মাধ্যমে? ফুসফুসে যায়, এবং ফুসফুস থেকে কিসের মাধ্যমে? তাকে কি বলা হয়? পালমোনারি সংবহন। দেখ এবার পড়ে ছোট দিয়ে আছে, ছোট দিয়ে থেকে কি হবে? প্রান্তিক পড়ে না, ওইটাই লেখা আছে না যেটা পড়লাম না, আরও সহজ করে দিয়েছে। তাহলে এরকমভাবে লেখা আছে মনে হয়, যে সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, সেটাকে বলা হয় কি? পালমোনারি। ওই বইটাতে নাই লেখা এরকমভাবে। তাহলে পালমোনারি সংবহন আর সিস্টেমিক সংবহন হয়ে গেছে। তো এই পালমোনারি সংবহন আর সিস্টেমিক সংবহন দুটো সংবহনই দেখা যায় কাদের দেহে? মানুষের দেহে, আরও অনেকের দেহে দেখা যায়। তো মানুষের দেহে, এই জন্য মানুষের সংবহনটা কী বলা হয়?
দ্বিচক্রী সংবহন বা দ্বৈত সংবহন বা দ্বিসংবহন, এতগুলো নাম আছে। মানুষের হৃৎপিণ্ডটা রক্ত সংবহনটা কি বলা হয়? দ্বিচক্রী বা দ্বিসংবহন বা, শুনবি মন দিয়ে, মানুষের এই যে হৃৎপিণ্ডে প্রত্যেকবার ওই যে হার্টবিট হয় না, ওই প্রত্যেকবারে দুবার রক্ত আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে, দুবার। কবার বললাম? দুবার। কোথায় কোথায় দেখ, একবার এইখানে প্রবেশ করছে কি রক্ত, এইখানে প্রবেশ করছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, একই টাইমে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করছে না, তাহলে এইটাতে কি প্রবেশ করছে আর এইটাতে, তাহলে একই টাইমে কবার প্রবেশ করছে? দুবার। এই জন্য দ্বৈত সংবহন বলে। একই সাথে কবার রক্ত প্রবেশ করছে মানুষের হৃৎপিণ্ডে? একবার প্রবেশ করছে কোথার থেকে? ফুসফুস থেকে। আর একবার দুবার প্রবেশ করছে। আমাদের দেহে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত বলবো। অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইডও বলতে পারি। অক্সিজেন আছে মানে ভালো জিনিস আছে, ওটা কি বলবো আমরা? বিশুদ্ধ রক্ত। আর যেটা কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে বলবো দূষিত। তাহলে আমরা অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তও বলতে পারি। কি বলবো? অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড বা দূষিত রক্ত। কোনটাকে দূষিত বলবো আর বিশুদ্ধটাকে? হ্যাঁ। এইবারে আমাদের দেহে দূষিত আর বিশুদ্ধ কি মিশে যায় না আলাদা আলাদাভাবে প্রবাহিত হয়? আলাদা আলাদা। কিন্তু মাছের দেহে না, মাছের দেহে একসাথে মিশে যায়। মাছের দেহে দেখবি একটা ছবিটা দেখবি সেই অনেকটা পটকার মতনই আছে, দেখবি এরকমভাবে একটা অলিন্দ আছে আর এরকমভাবে একটা নিলয় আছে, পরপর আছে, একদম এরকমভাবে পরপর আছে। এটা অলিন্দ আর এটা হচ্ছে নিলয়, এটা অলিন্দ আর এটা নিলয়। তাহলে অলিন্দ নিলয় এইখানে যে রক্তটা যাবে সেইটাই এইটার মধ্যে দিয়েও যাবে। তার মানে এদের দেহে দূষিত রক্তই প্রবাহিত হয়। কোন রক্ত প্রবাহিত হয় এদের দেহে? দূষিত রক্ত। মানে কি যুক্ত রক্ত বলতে দূষিত মানে? কার দেহে বললাম? মাছের দেহে। তাহলে মাছের দেহে দূষিত রক্ত প্রবাহিত হয়, সেই জন্যে মাছের হৃৎপিণ্ডটাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। কি হৃৎপিণ্ড? ভেনাস। মনে রাখবি, মাছের হৃৎপিণ্ডটাকে কি হৃৎপিণ্ড বলা হয়? কারণ কি? কেননা মাছের দেহে দূষিত রক্ত প্রবাহিত হয়, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, সেই জন্যে মাছের হৃৎপিণ্ডটাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। এদের একটাই অলিন্দ থাকে আর একটা। মাছের দেহে দূষিত রক্ত প্রবাহিত হয়, সেই জন্য মাছের হৃৎপিণ্ডটা কি হৃৎপিণ্ড বলা হয়? ভেনাস হৃৎপিণ্ড। এইবার শুন, বিশাল ইম্পর্টেন্ট জায়গা। এই শুন রে, ছায়া বইটাতে ছায়ার যে সহায়ক, তার আগে বলে দিয়ে দাঁড়া, আর একটা প্রশ্ন আছে, একটা রামকৃষ্ণ মিশন স্কুলে পড়েছি, শুনবি প্রশ্নটা। বলেছে পালমোনারি আর সিস্টেমিক সংবহন পরস্পরের বিপরীত কেন? পালমোনারি আর সিস্টেমিক পরস্পরের বিপরীত কেন? তোদের কি মনে হচ্ছে? পালমোনারি কোনটা ভাবতো একবার? কোন রক্ত প্রবাহিত হচ্ছে? তারপর অক্সিজেন যুক্ত রক্ত, মানে বেরোচ্ছে তো কার্বন ডাইঅক্সাইড, আর এখানে এখানে ঢুকছে কি রক্ত? এটা কি চক্র? সিস্টেমিক। এটা সিস্টেমিক, তো এটা তো প্রবেশ করছে, এটাকে বলবো আমরা। আর এখান থেকে দেখ বেরোচ্ছে, বিরাই পরে কোথায় যাচ্ছে? ফুসফুস থেকে হৃৎপিণ্ডে, তাই তো? মানে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, এই চক্রটা কি চক্র বলা হয়? পালমোনারি। আর এটাকে কোনটা? সারা দেহ থেকে। হ্যাঁ, এবারে কি লেখা আছে শুনবি, আর এটার সাথে ছবিটার সাথে মিলাবি। আমি পড়ে দিচ্ছি। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয় থেকে, না এক মিনিট, ডান অলিন্দ আর ডান নিলয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। দেখ মিলে আগে, ডান অলিন্দ কোনটা বটে? এটা ডান নিলয়। কি রক্ত বহন করছে? প্রথম লাইন ক্লিয়ার হয়েছে, তারপরে লাইনে কি লেখা আছে দেখ, ডান নিলয়টা হইল বাম অলিন্দ ও বাম নিলয় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এইটা কি রক্ত বহন করছে? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। বইয়ের ভাষা অনুযায়ী বলছি, আমরা কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে? সিস্টেমিক সংবহনে, শুনবি মন দি, সিস্টেমিক সংবহনে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে ডান অলিন্দে মুক্ত হয়। সিস্টেমিক সংবহনে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কি রক্ত আনে নিয়ে আনে কোথায় মুক্ত করে দেয়? পরের লাইনে লেখা আছে কিন্তু পালমোনারি সংবহনে ফুসফুসীয় শিরা কি রক্ত আনে? অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আনে? বাম অলিন্দে মুক্ত হয়। নি লেখা আছে পক্ষান্তরে, দরকার নেই ওই শব্দটা লেখারই দরকার নেই। পক্ষান্তরে সিস্টেমিক সংবহনে কি হয় দেখ, মহাধমনী থেকে কোথায় যায়? কি সংবহন এটা? সিস্টেমিক। মহাধমনী থেকে কোথায় যাচ্ছে? সারা দেহে। আবার পালমোনারি সংবহনে ফুসফুসীয় ধমনী অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। বুঝতে পারছিস? তাহলে এই কারণে উভয় প্রকার সংবহন বিপরীতমুখী। কি লাইনটা বাড়তি আছে বল? এই ছকটার বাইরে কোনো লাইন পড়লাম বলে তোর মনে হচ্ছে কি? প্রথমে লেখা আছে ডান অলিন্দ ডান নিলয়ে কি রক্ত যায়, বাম অলিন্দ বাম নিলয়ে। নিপরে বলছে সিস্টেমিক সংবহনে কি হয়, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দ্বারা কোথার থেকে কি রক্ত নি কোথায় মুক্ত হয়ে যায়? একই রকম ভাবে এগুলো কি বলে চারটে ফুসফুসীয় শিরা কি রক্ত আছে এটা এগুলোর মাধ্যমে কোথায় কোথায় মুক্ত হয়? দেখ দুটোই প্রবেশ করছে, এখানেও প্রবেশ করলো। এটা প্রথম বলেছি নিয়ে আবার পক্ষান্তরে লিখেছে। পক্ষান্তরে কি লিখেছে? ডান নিলয় থেকে কার মাধ্যমে কি রক্ত বিরাই পরে কোথায় যাচ্ছে বলতো? তার মানে এই চক্রটা কি চক্র বলবো? পালমোনারি চক্র। এই যে ফুসফুসের সাথে রিলেটেড, এটা কি বলবো আমরা? তাহলে পালমোনারিতে ডান নিলয় থেকে কি রক্ত কার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আর এই চক্রটা কি চক্র বলবো বল? এখান থেকে অক্সিজেন রক্ত সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, এই চক্রটা কি বলবো আমরা? সিস্টেমিক চক্র। কোথার থেকে কি রক্ত কার মাধ্যমে কোথায় পৌঁছে যায়? সারা দেহে। তার মানে এই চক্রটা কি চক্র বলবো আমরা? এর বাইরে যদি পড়ি পরে দেখ কোনো একটা শব্দও লেখা নাই। সবাই একবার করে পড়ে দেখবি তো দেখ। এটা আমি বলছি না যে ইম্পর্টেন্ট, কিন্তু রামকৃষ্ণ মিশন স্কুলে যেহেতু দিয়েছিল তাহলে আমরা ওই জন্য করাই রাখলাম। তাহলে দুটো চক্র পরস্পরের বিপরীত। একটা চক্র হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, এই চক্রটা কি বলা হয়? আবার সারা দেহ থেকে হৃৎপিণ্ড, এই চক্রটা কি বলা হয়? সিস্টেমিক চক্র। বাম দিকে মানে এই অলিন্দ, এই যে ডান অলিন্দ ডান নিলে কোন রক্ত যায়? মনে রাখবি ডান অলিন্দ ডান নিলে কোনটা যায়? কারণ বুঝতে পারছিস? কোনো অসুবিধা নাই তো? সে ডাইন বলে না, ডাইন খারাপ জিনিস, খারাপ জিনিসই প্রবাহিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে ডান অলিন্দ হ্যাঁ কি বলছিস? কি ঠিক পড়তে না পড়ায়নি। রক্ততঞ্চন পরে পড়াবো। রক্ততঞ্চন এই শুন, মূত্র উৎপাদন পদ্ধতি আর রক্ততঞ্চন পদ্ধতি আমরা এখনো পড়াইনি। মূত্র উৎপাদন পদ্ধতি একবার রিডিং পড়বি, দেখবি যদি না বুঝতে পারিস তো আমি অবশ্যই বুঝাবো, ওটা পরে মাঝে মধ্যে দিয়ে দিই। রক্ততঞ্চন পদ্ধতি আর মূত্র উৎপাদন পদ্ধতি আমরা পরে পড়াবো, এগুলো বড় বড় আছে। এখন ইন্টারেস্টিং একটু যদি জীবন বিজ্ঞানটা আছে থাক, ঠিক আছে পড়া দিদি আগে। এখন থেকে এইটা কাটানো কঠিন, এটা করলে হবে। এইদিকে দেখ, এইটা কোনো অসুবিধা নেই তো? তো ছায়া বইটাতে দেখবি ছক করে লেখা আছে, ওইরকম ছক করে লিখবি লেখাটা। হ্যাঁ, একদিকে লিখবি কোপাটিকার নাম, একদিকে লিখবি অবস্থান, একদিকে কাজ। আমি বলে দিচ্ছি কি কি লিখবি এটা বলে দিচ্ছি। 3টে ছক করবি। ছায়া বইটা সহায়িকাতে আছে, এইখানে আছে দেখবি কোপাটিকাগুলোর নাম, এটাতে আছে। সাঁতরা বইটা তো আছে, দেখ সাঁতরা বইটা তো আছে। কোপাটিকার নাম,
নিয়ে মাঝে আছে অবস্থান, নিয়ে ডান দিকে আছে কাজ। এবার শুনবি, মন দিয়ে শুনবে, এদিকে দেখ। হ্যাঁ কোপাটিকা আছে তো নেই লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে শুনবি শুনবি, এদিকে শুন, নাহলে পরের বার দাঁড়াই থাকবি বেশি কথা বললে, কত শুন শুন করা যাবে না। এদিকে দেখ, এই যে ডান অলিন্দ আর ডান নিলয়, ডান অলিন্দ আর ডান নিলয়, এই ডান নিলয় আর ডান অলিন্দর মাঝে এখানে একটা কোপাটিকা থাকে। কোপাটিকা, কোপাটিকা মানে কি? কোপাটিকা বলে বা ভাল্ব বলে, কি বলে? ভাল্ব, ভয়াকার ল ভ, ভাল্ব। ভাল্ব মানে কি দেখবি, কিছু কিছু দরজা আছে দেখবি একদিকে খোলা যায়, দুদিকে খোলা যায় না, দেখেছিস কি? স্কুলের গেটগুলো দুদিকে খোলা যায় নাকি? দুদিক খোলা যায় কি? দেখবি সামনের দিক খুলে যায়, টাইনি নাকি? আরে একদিক খুলে যায় মানে দুটো থাক, দুটো থাক, কোনো অসুবিধা নাই, দুটো পাল্লা থাক, কোনো অসুবিধা নাই। মানে এই সামনের দিকে খুলে যাবে আর ভিতর দিকে ঠেললেও খোলা যাবে, দুদিকে যায় কি? একদিকে খুলে যায় দেখবি। হ্যাঁ ওই রকম এখানে একটা ব্যাপার আছে। বা ভালভের একটা ভালো উদাহরণ মনে করতে পারিস, যেমন তোর লোমকূপের মাধ্যমে দেখবি ঘাম বেরিয়ে যায়, কিন্তু তুই যখন স্নান করতে পুকুরে নামিস, পুকুরের জলটা কি ভিতরে ঢুকে যায়? এইটাকে বলে ভাল্ব। ভাল্ব মানে কি, ওই ধার থেকে দেখ ঘামটা বেরোতে পারছে, ঘামটা বেরোতে পারছে, কিন্তু জল আর ঢুকতে পারছে না, মানে একমুখী প্রবাহ হবে। কেমন হবে? একমুখী প্রবাহ হবে, সেইটাকে আমরা বলবো ভাল্ব। ভাল্ব মানে হচ্ছে একমুখী যাবে, একমুখী। মানে তুই যদি এখান থেকে বাইরে বেরিয়ে আস, তুই এই দিকে এই পথে আর ঢুকতে পাবি না। সে দেখবি দুর্গাপুজোতে একদিকে থাকে এন্ট্রি আর একদিকে থাকে এক্সিট, যেদিকে এন্ট্রি সেদিকে ঢুকতে হবে, হ্যাঁ ওইদিকে বেরোতে দেবে নাই। তারপরে তো ভিড় আছে, তুই বেরোতে তোর সময়ও লাগবে কেমনি, তো সবগুলো একই দিকে গেলে না তোর সুবিধা, তাহলে এন্ট্রি আর এক্সিট আলাদা থাকে। সেই রকম এইখানেও ভাল্ব মানে তুই যদি এন্ট্রি কোনো মতে করে গেছিস ওই পথে, তাহলে ওই পথে আর বেরোতে পাবি নি। ভাল্ব মানে একমুখী, একদিকে যেতে পাবে, একমুখী। ভাল্ব মানে বুঝতে পেরেছিস তো? ভাল্ব মানে হচ্ছে একমুখী প্রবাহ যাবে, একমুখী প্রবাহ যাবে। বুঝতে পারছিস কি? একমুখী প্রবাহ যাবে মানে কেমন, একদিকেই যাবে শুধু প্রবাহটা। তো এইটা দেখ, ডান অলিন্দ আর এটা হচ্ছে ডান নিলয়, এটা ডান অলিন্দ আর এটা ডান নিলয়। এইখানে একটা কোপাটিকা থাকে, সেই কোপাটিকাতে না এরকম তিনটে পাত থাকে, এরকম 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 তিনটে পাত থাকে এরকম, সেই জন্য এইটাকে বলা হয় ত্রিপত্র কোপাটিকা। কি কোপাটিকা? ত্রিপত্র কোপাটিকা। ত্রিপত্র মানে কটা পাতার মতো, কটা পাত থাকে? তিনটা পাত থাকে এই জায়গাটায়, কোপাটিকা। এই কোপাটিকাতে কোনখান থেকে কোনখানে রক্ত যায় বলতে আগে? ডান অলিন্দ থেকে কি রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে কোথায় যায়? তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তো ব্যাক করে উপর দিকেও চলে যেতে পারে, উপর দিকেও তো চলে যেতে পারে। সেই জন্য এখানে ভাল্ব লাগানো আছে। কি লাগানো আছে? ভাল্ব। আমাদের বডি কত বুদ্ধিমান দেখ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথা থেকে কোথায় যায়? তো ব্যাকও তো করে যেতে পারে, যাতে ব্যাক না করতে পারে, সেই জন্য এখানে রাখা আছে ভাল্ব। ভাল্বের কাজ কি? ভাল্ব কি করে? একমুখী প্রবাহ করে। একমুখী প্রবাহ মানে কিরকম দেখ, ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে যেতে পারবে, কিন্তু আর ঘুরিয়ে ডান নিলয় থেকে ডান অলিন্দে যেতে পারবে না, ব্যাক করতে পারবে না। যে রক্তটা একবার ভুল করে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে এসছে, সে আর ব্যাক করতে পারবে না। মানে একমুখী প্রবাহ হবে, একমুখী, একদিকে প্রবাহ হবে। তাহলে ভালভের কাজ কি? একমুখী প্রবাহ করা। ভালভের কাজ কি? একমুখী প্রবাহ করা। ডান অলিন্দ আর ডান নীলের মাঝে কোন কোপাটিকা থাকে? ত্রিপত্র কোপাটিকা। তাহলে ত্রিপত্র কোপাটিকার কাজ কি? রক্তকে ডান অলিন্দ থেকে যেতে দেওয়া, কিন্তু যেতে কি করবে? সাহায্য করবে, বাধা দিবে। এই যে এইখানে যে ভাল্বটা আছে বা কোপাটিকাটা আছে, সেই কোপাটিকাটা
কি করে? একমুখী প্রবাহ করে। বারবার বলে দিচ্ছি শুন, একমুখী প্রবাহ করে। একমুখী প্রবাহ মানে কি? এই যে ডান অলিন্দ, ডান অলিন্দ দিকে কোথাকে যেতে পারবে, কিন্তু ডান নিলয় থেকে আর ওইদিকে যেতে বাধা দিয়ে দিবে। তাহলে বল ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, অবস্থান কোথায়? আর কাজ কি? রক্তকে যেতে দেয়, দেয় না, তাই তো? কি রক্তকে? পড়ে দেখে এবারে ত্রিপত্র কপাটিকা পড়বি, অবস্থান পড়বি, কাজ পড়বি। অবস্থান আর কাজ, এই ছকটার থেকে পড়। যে যে এই ছকটা লিখতে পারবি, বইতে বললাম এইটা লেখা মানে তোর একাধিক প্রশ্ন। দেখ ওইটা যে এবারে মুখস্থ করবে, মুখস্থ করতে হবে কিনা, কোথার থেকে কোথাকে রক্ত যায়। আর যে মুখস্থ করবে বারবার ভুলে যাবে। কত সহজ। দেখ ত্রিপত্র কপাটিকা কোথায় আছে, ছবি দেখ, ছবি। রক্ত কোথার থেকে কোথাকে যায় আগেই আমরা দেখাইছি। কোন রক্ত? কিন্তু ডান নিলয় থেকে বাধা দেয়, এটাকে ত্রিপত্র কপাটিকা বলে। একই রকম ভাবে এই যে বাম অলিন্দ আর বাম নিলয়, এইখানেও একটা কপাটিকা লাগানো থাকে। এইখানে দুটো পত্র থাকে, কটা থাকে? সেই জন্য এই জায়গাটা কি বলবো আমরা, দ্বিপত্র কপাটিকা। এই কপাটিকাতে কাজ কি বল? রক্ত কোথা থেকে কোথাকে যেতে দেয়? বাম অলিন্দ থেকে বাম নিলয় যেতে দেয়, কিন্তু বাধা দেয়। এইখান থেকে এখানে যেতে দেয়, কিন্তু এইখান থেকে এদিকে যেতে বাধা দেয়। মানে কি লিখবো? বাম অলিন্দ থেকে বাম নিলয় যেতে দেয়, বাধা দেয়। কি রক্তকে? আর আর এখানে কি নাম, কি কপাটিকাটা? দেখ ডান, ডান হাতটা দেখবি আমাদের শক্তি বেশি থাকে, তাই তো? তাহলে এখানে কটা কপাটিকা থাকে? তিনটা পত্র থাকে। আর এটা বাম, বামটাতে কটা থাকবে? কম, বা হাতে শক্তিটাও কম দেখবে, তাই তো? তাহলে ডান অলিন্দে কটা থাকে কপাটিকা? ত্রিপত্র কপাটিকা। আর বাম অলিন্দে দ্বিপত্র কপাটিকা। তাহলে দ্বিপত্র কপাটিকার অবস্থান বল, ছবি দিকে বল। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে, তাই তো? বল কাজ কি? দেখ পড়ে দেখ এবার। এই যে এই দুটো হলে দ্বিপত্র আর ত্রিপত্র হয়ে গেছে। বলতো ত্রিপত্র কোথায় থাকে? কাজ পারবি তো? দ্বিপত্রর অবস্থান, কাজ, এগুলোর মধ্যে একটা মনে হয় পড়তে পারে। এইবারে শুন নেক্সট, এই যে নিলয় দেখতে পাচ্ছিস, নিলয়, আর এইটা কি বটে? ফুসফুসীয় ধমনী। আবার দেখ এটা নিলয় আর এটা একটা ধমনী। এই যে নিলয় আর ধমনী, এই ধমনীগুলোর মাঝে, নিলয় আর ধমনীগুলোর মাঝেও কপাটিকা থাকে। এইখানে একটা কপাটিকা থাকে, এখানে একটা কপাটিকা থাকে। আর এইখানে দেখ এটা নিলয়, বাম নিলয়, আর এটা কি বটে? মহাধমনী। তো এই মাঝটা তো একটা কপাটিকা থাকে, দুটো কপাটিকা। কোথায় কোথায় থাকে বলতো? আর এটা এই কপাটিকাগুলোকে কেমন দেখতে জানিস? অর্ধচন্দ্রাকৃতি ফালের মতন। অর্ধচন্দ্রাকৃতি মানে অর্ধেকটা চাঁদের মতো দেখতে হয়, সেই জন্য এই কপাটিকাগুলোর নাম হয়েছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এই কপাটিকাগুলো কেমন দেখতে? অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, ঠিক আছে? মানে এরকম অর্ধেকটা চাঁদের মতো দেখতে, এরকমভাবে দেখতে, অর্ধচন্দ্রাকৃতি। সেই জন্য এই কপাটিকাগুলোর নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। কেমন দেখতে? অর্ধচন্দ্রাকৃতি, দেখবি লেখা আছে বইয়ে, অর্ধচন্দ্রাকৃতি চাঁদের ফালির মতো, ঠিক আছে, বা ফলকের মতো, এরকম কিছু লেখা আছে। দেখ কোথায় কোথায় থাকে বলতো? এটা নিলয় আর বাম নিলয় আর মহাধমনীর মাঝে। তো এইটা দেখ ফুসফুসের সাথে রিলেটেড বটে কিনা? এইটা ফুসফুসের সাথে রিলেটেড। দেখ কিসের মাধ্যমে যাচ্ছে? এদিকে দেখ পরে পড়াটা পড়বি, বইয়ে তো আছেই। বইয়েরটা মনে রইবে না, বেশি দিন স্থায়ী হবে না। এখন বুঝতে পারি যাবি একই সিকোয়েন্সে হচ্ছে বলে বুঝতে পারি যাবি, দুদিন পরে আর স্থায়ী হবে না যতই বই থেকে পড়লে। তাহলে মাস্টারের দরকার হয়তো কি? বই তো সবই আছে, বই কি নাই? 4-5টা বই নিলে হইতো, বইগুলো স্থায়ী হইতো, দেখি না মাস্টারের দরকার হইতো না। এই যে ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী, এই দুটোর মাঝে থাকে অর্ধচন্দ্রাকৃতি
কোপাটিকা। এই কোপাটিকাটার কাজ কি তোরাই বল। ডান নিলয় থেকে যায়, কিসের মাধ্যমে যায়? ফুসফুসীয় ধমনের মাধ্যমে। কোথায় যায়? তাহলে রক্তটাকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যেতে দেয়, কিন্তু কোন রক্ত বলতো? এগুলো সব কি রক্ত আসছে বলতো? আর এইটা নাম, এই অর্ধচন্দ্রাকৃতিটার একটা নাম আছে, পালমোনারি কোপাটিকা। কি কোপাটিকা? পালমোনারি। কেন পালমোনারি বলছে জানিস? ফুসফুসের মধ্যে হলে সেই পালমোনারি সংবহন মনে পড়ছে, যেখানেই ফুসফুস রিলেটেড সেইখানে সংবহনটার নাম হবে পালমোনারি। তাহলে দেখেন এটাও ফুসফুসের সাথে রিলেটেড কিনা, সেই জন্য এই কোপাটিকাটার নাম হচ্ছে পালমোনারি। আর এটা কেমন দেখতে? অর্ধচন্দ্রাকৃতি। আর একটা অর্ধচন্দ্রাকৃতি আছে, আমরা বলে দিয়েছি আগেই, বাম নিলয়। এইখানেও একটা এরকম অর্ধচন্দ্রাকৃতি আছে। এই কোপাটিকাটার নাম অ্যাওর্টিক কোপাটিকা। কেন? মহাধমনীর ইংরেজি নাম অ্যাওর্টা। মহাধমনীর ইংরেজি নাম হচ্ছে অ্যাওর্টা, ঠিক আছে? হ্যাঁ, অ্যাওর্টা, ঠিক আছে? সেই জন্য এটাকে অ্যাওর্টিক কোপাটিকা বলে। বানানটা দেখ একবার, অ্যাওর্টিক কোপাটিকা কোথায় থাকে বলতে? অ্যাওর্টিক কোপাটিকা, অ্যাওর্টিক কোপাটিকা বল কাজ কি? যেতে দেয়, কিন্তু সারা দেহ থেকে। তাহলে আমরা চারটা কোপাটিকার অবস্থান, চারটা কোপাটিকার কাজ ছবিটা দেখিলে বলতে পারবি না? রক্ত সংবহনটা বলতে পারবি না? মানুষের দেহে কীভাবে রক্ত যায়, কোনটাতে কি রক্ত যায় বলতে পারবি না? আর একটা শুন, বলতো শিরার মাধ্যমে রক্ত কোথার থেকে কোথাকে যায় মনে আছে কি? সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে। আর ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে। বল ধমনী কি রক্ত বহন করে, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? এটা ভাবলেই বলা যায়, ভুলে যাওয়ার কিছু নাই তো। দেখ ধমনী কি করে, দেখ হৃৎপিণ্ড থেকে রক্তটাকে কোথায় নিয়ে যায়? তাহলে সারা দেহে ও কি নিয়ে যাবে? অক্সিজেনই না নিয়ে যাবে, ভালো জিনিসই না পৌঁছাবে, অক্সিজেন পৌঁছাবে। আর নিয়ে আসার সময় কি নিয়ে আসবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে যখন নিয়ে যাবে তখন অক্সিজেন নিয়ে যাবে। তাহলে ধমনী কি করে? রক্তকে হৃৎপিণ্ড থেকে প্রত্যেকটা অঙ্গে পৌঁছাই দেয়। আর কি রক্ত বহন, কি রক্ত বহন করে? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? তাহলে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর শিরা কিন্তু একটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে। দেখ আমরা কি বললাম, ধমনীটা কি রক্ত বহন করে, কিন্তু এখানে দেখ কি রক্ত, কি রক্ত, এখানে কি রক্ত যাচ্ছে, কি বটে এটা? তাহলে ধমনীর মাধ্যমে কি রক্ত যায়? ধমনীর মধ্যে কি রক্ত যায়? অক্সিজেনযুক্ত রক্তই যায়, কিন্তু ই হচ্ছে উল্টোটা। এই ফুসফুসে ধমনী একটা ব্যতিক্রম, ই হচ্ছে ব্যতিক্রম। বুঝতে পারছিস কি না? দেখ ধমনী কোথার থেকে কোথাকে যায়? রক্ত নিয়ে যায়। বল ধমনী কোথার থেকে কোথাকে নিয়ে যায়? রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায়। আর কেমন রক্তকে নিয়ে যায়? ভালো জিনিসই বই নিয়ে যাবে। আর শিরা কি করে? পুরা দেহ থেকে রক্তটাকে, কেমন রক্তটাকে নিয়ে আসে বলতো? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এটার ব্যতিক্রম, শুন সহজভাবে মনে রাখবি, এটার ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী। কি রক্তকে বহন করছে? দেখ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আলেও এখানে কোন রক্ত আসবে? কার্বন ডাইঅক্সাইড। এখানে বিরাবে কোন? তাহলে এই ফুসফুসীয় ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়, কিন্তু এখানে কোন রক্ত চলে এসছে? বিবেক বুঝতে পারলি? হ্যাঁ, না বুঝতে পারলে দেখি নিবি, ঠিক আছে? এদিকে দেখ, তারপরে নেক্সট, ধমনের মাধ্যমে কি রক্ত যায় বললাম? অক্সিজেনযুক্ত রক্ত যায়, তাই তো। আর শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কিন্তু এখানে দেখ, দেখতে পাচ্ছিস তোর এই জিনিসটা? ফুসফুস থেকে কি রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। কোথায় যাচ্ছে দেখতো? তাহলে ফুসফুসীয়, এগুলো এই চারটি কি বটে? ফুসফুসীয় কি রক্ত আসছে? কিন্তু আমরা জানি শিরার মাধ্যমে কি রক্ত যায়। তাহলে এগুলার একটা একটা করে ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা। বুঝতে পারছিস? কোনো অসুবিধা আছে কি? শুন সহজভাবে মনে রাখ,
শিরা ধমনের পার্থক্য, ধমনে কোথা থেকে কোথায় রক্ত নিয়ে যায় বল? হৃৎপিণ্ড থেকে সারা দেয়। কোন রক্তকে নিয়ে যায়? কিন্তু একজন মানে না, একজন ফুসফুসে ধমনে হয়েছে। এবার শিরা, শিরা রক্ত কোথা থেকে কোথাকে নিয়ে যায়? সারা দেহ থেকে হৃৎপিণ্ডে, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে। দেখ দেখ দেখ, কার অসুবিধা আছে তো দেখতে পারিস। শুন নেক্সট, একটু ভালো করে দেখ, বাম অলিন্দ না ডান অলিন্দ, এইদিকে দেখ। ডান অলিন্দ, ডান অলিন্দ আর নিম্ন মহাশিরার মাঝে আমরা এখনো পর্যন্ত কোনো কোপাটিকা দিই নেই। কার কার মাঝে বলতো? ডান অলিন্দ আর এটা, এইখানে একটা কোপাটিকা আছে, এইটাকে বলা হয় ইউস্টেচিয়ান, লেস ইম্পর্টেন্ট। আমি বলছি না যে পড়বে কি পরীক্ষা, এটা লেস ইম্পর্টেন্ট বটে তুলনামূলক ওইগুলোর থেকে, কিন্তু স্কুলের স্যার প্রশ্ন করছি, যেটা চোখে পড়লো সেটাই, টাইম নেই স্যারের, যেটা চোখে পড়লো সেটাই দিয়ে দিল, এরকমও করতে পারে। সবগুলোই করাটা বেস্ট, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট। ইউস্টেচিয়ান নালীটা কোথায় থাকে দেখ, কোপাটিকাটা নিম্ন, এটা নিম্ন মহাশিরা, এটা কি বটে নিম্ন মহাশিরা, আর এটা ডান অলিন্দ। এইটার মাঝে যে কোপাটিকাটা থাকে এটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় ইউস্টেচিয়ান। ইউস্টেচিয়ান কোপাটিকা, ইউস্টেচিয়ান কোপাটিকা। হ্যাঁ চিয়ান, সিয়ান কোন, ওটা আসলে ইংরেজি নাম, সেটার থেকে বাংলাতে করেছি, ঠিক আছে। তাহলে সেই জন্যে ওইরকম বিভিন্ন বইয়ে উচ্চারণটা বিভিন্ন রকম লেখা আছে। দেখ কোন বইয়ে বই চিয়ান দিয়ে আছে, কি দিয়ে আছে? হ্যাঁ থাক। ইউস্টেচিয়ান কোথায় থাকে বল? ইউস্টেচিয়ান কোপাটিকা ডান অলিন্দ আর বলতো এই কোপাটিকাটা কোথার থেকে কোথাকে রক্ত যেতে দেই? তীরচিহ্ন দেখ, তীরচিহ্ন, নিম্ন মহাশিরা থেকে যেতে দেই, কিন্তু বাধা দেই। বুঝতে পারছিস? এই কোপাটিকার নাম কি? ইউস্টেচিয়ান। কোথায় থাকে? নেক্সট শুন, এইটা দেখ করোনারি শিরা, দেখতে পাচ্ছিস করোনারি শিরা, বা এটাকে বইয়ে করোনারি সাইনাস থাকতে পারে, এটা দেখতে পাচ্ছি করোনারি শিরা বা করোনারি। আর এটি কি বটে? ডান অলিন্দ। এইটার মাঝে একটা আবার কোপাটিকা আছে, এইটার মাঝে, এই কোপাটিকাটাকে বলা হয় থিবেসিয়াস কোপাটিকা। কি কোপাটিকা বলা হয়? থিবেসিয়াস দিয়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, শিবে থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, সিবেসিয়ান বা থিবেসিয়ান থাকতে পারে। ও বললাম না, ইংরেজি ইংলিশ খেলে, ইংলিশ বেড়ে ও চাইনিজ খেয়ে এসছে, চাইনিজ পরোটা খেয়ে এসছে রাজুদার, 30 টাকা আনলিমিটেড তরকারি খেয়ে এসছে। আনলিমিটেড তরকারি নয়, ওইটা আনলিমিটেড কিছু অন্য কিছু ছিল মনে হয়। তাহলে বলতো নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা আর এটার মাঝে কি কোপাটিকা আছে? কাজ কি ইউস্টেচিয়ানটার? কিন্তু এইদিকে এতে, আর এইটার নাম কি? করোনারি শিরা বা বইয়ে করোনারি সাইনাসও থাকতে পারে। আর এটি কি বটে? ডান অলিন্দ। এই কোপাটি কি বলে? হ্যাঁ থিবেসিয়ান, থিবেসিয়ান। এইখানে আমরা তীরচিহ্ন এখনো পর্যন্ত দেখাই না যে এটার কাজ কি, পড়বে না। এটার ইউস্টেচিয়ানের কাজ পড়ে না, আর এটারও পড়ে না, কিন্তু তাও আমরা বলে দিচ্ছি। এটার কাজ তো বলে দিলাম। এইটার কাজটা শুন আগে, ভাব শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে আসবে না হৃৎপিণ্ড থেকে শিরার মাধ্যমে রক্ত যায়? কনফার্ম তো? শিরার মাধ্যমে রক্ত সারা দেহ থেকে কোথাকে আসে? তার মানে এই থিবেসিয়ান কোপাটিকার কাজ কি? রক্তকে কোথার থেকে কোথাকে আসতে দিয়া? সারা দেহ থেকে কোথায় আসতে দেয়, কিন্তু ডান অলিন্দ থেকে করোনারি শিরাতে যেতে
তাহলে এতগুলো কোপাটিকে আমরা পড়লাম, এতগুলো কোপাটিকার অবস্থান পড়লাম, কাজ পড়লাম, যে ছবি আঁকবে তা শেষ হয়ে যাবে একদম এক মুহূর্তে। আর যে মুখস্থ বিদ্যা করবে তার দৌড় বেশি দূর হবে নাই, যতই মুখস্থ করলেও ভুলে যাবে, দুদিন পর পর দেখতে হবে। আর এই ছবিটা দেখ, বল এইটার মাঝে কি কোপাটিকা থাকে? কাজ কি? কি রক্ত? কি রক্ত? হ্যাঁ, ডান নিলে থেকে ওইটা দিতে বাতা, এইটি কি কোপাটিকা? কাজ কি রক্ত? বল। পালমোনারি অর্ধচন্দ্রাকৃতি কোপাটিকা, পালমোনারি অর্ধচন্দ্র, এই বই দেখিন না, পালমোনারি অর্ধচন্দ্রাকৃতি কোপাটিকা কোথায়? ডান অলিন্দ। লজ্জা লাগে না অলিন্দ বলতে? কোথায় ডান অলিন্দর কাছে ফুসফুসি ধমনী আছে? ডান নিলয় আর এটার মাঝে কি আছে? কি কোপাটিকা নাম? কাজ কি এটার? কি রক্ত? হ্যাঁ, তারপর বল অ্যাওর্টিক কোপাটিকা, বাম নিলয় আর কাজ? বাম নিলয়তে অক্সিজেনযুক্ত রক্ত, ছড়িয়ে হ্যাঁ বাধা দে। বল ইউস্টেচিয়ান কোপাটিকা কোথায় অবস্থিত? ইউস্টেচিয়ান ডান অলিন্দ আর কাজ? বল থিবেসিয়ান কোপাটিকা কোথায় অবস্থিত? কাজ? করছে আর একটা শুন, এই বইটাতে শর্টটা দিয়ে নাই হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড বিভিন্ন আঘাত লাগতে পারে, তো হৃৎপিণ্ডতে যাতে কোনো আঘাত না থাকে সেই জন্য একটা তরল থাকে, ওই তরলটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম ফ্লুইড। ফ্লুইড, ফ্লুইড মানে কি? তরল। আর ওই তরলটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম পর্দা আছে দেখ, হৃৎপিণ্ডের পর্দাটা কি পর্দা বলা হয়? পেরিকার্ডিয়াম পর্দা। হ্যাঁ, ওটা তো বলেছিলাম আমরা যে পেরিকার্ডিয়াম পর্দা আছে, আগের দিন পড়াইছিলাম। পেরিকার্ডিয়াম পর্দা, ওইটা দুটো স্তর আছে, একটা ভিসেরাল আর একটা, এইখানে একটা তরল থাকে, এটার মাঝে একটা তরল থাকে, সেই তরলটাকে বলা হয় পেরিকার্ডিয়াম তরল। কি বলা হয়? পেরিকার্ডিয়াম তরল। এইটা রক্ষা করে, হৃৎপিণ্ডকে রক্ষা করে। ওকে মারছিস কেন? বেচারা দেখতে পাচ্ছিস এইটুকু প্রাণ। এখানে আর দুটো শর্ট শুনিলে, এসএ নোড আছে দেখবি স্পন্দন প্রবাহে, এই যে মাঝটাতে দেখাচ্ছে এসএ নোড আছে, আর একটা আছে দেখবি এভি নোড। ঠিক আছে, এইখানের থেকে দুটো শর্টেই করাবো, বাকিগুলো করাবো নাই। আর যদি মনে হয় যে ডিটেলসে পরে একটু বলে দেবো আমরা অবস্থান কাজ এসএ নোড আর এভি নোডের, পরে ডিটেলসে বলে দেবো যদি টাইম পাই, কিন্তু এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দিচ্ছি। দেখ একটা আছে এসএ নোড। এসএ নোড কী করে? হৃৎপিণ্ডের ছন্দটাকে বজায় রাখে। দেখ হৃৎপিণ্ড একবার সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, দেখ একবার হাট ছুঁই, এইখানে ছুঁয়ে এবার দেখ না, এই ধমনীটা ছুঁয়ে পরে দেখ, এটা করে দেখ, শুধু বক বক করছি। ও তো নাই, ও তো ওইটুকু মানুষটা যদি আবার ওইরকম ইয়ে করে, কঙ্কাল টঙ্কাল ফাটে বেরিয়ে যাবে তো। এই সবাই টাচ করে দেখ, একটা ছন্দ আছে, একটা নির্দিষ্ট একটা ছন্দ আছে, কান দিয়ে শুনছে বাকি চলছে না, এটা দেখ ছন্দ আছে একটা, এই ছন্দটা বজায় রাখে এসএ নোড। এই ছন্দটা কে বজায় রাখে? এটাকে বলা হয় পেসমেকার। কি বলা হয়? পেসমেকার। এসএ নোডকে পেসমেকার বলা হয়। এসএ নোডকে কি বলা হয়? এসএ নোড কি কাজ করে? হৃৎপিণ্ডের ছন্দটাকে বজায় রাখে। তাহলে হৃৎপিণ্ডের ছন্দ বজায় রাখে কে? সেই জন্য এসএ নোডকে কি বলা হয়?
পেস মেকার বলা হয়, মনে রাখবে। আর শুনবি এই এসএ নোড তাহলে পেস মেকার। এসএ নোড কি করে? হৃৎপিণ্ডের ছন্দটাকে যদি কোনো কারণে এসএ নোড কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তখন ওই কাজটা করে এভি নোড। দুটো আছে, একটা এসএ আর একটা এভি। তাহলে এসএ নোডটা যখন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তখন ওই সাময়িক মানে কিছু সময়ের জন্য কাজটা করে এভি নোড। সেই জন্য এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। কি বলা হয়? রিজার্ভ, মানে ওটা রিজার্ভ করা আছে। সে বলে না যে গাড়ি রিজার্ভ করেছি আমরা বা সিট রিজার্ভ করেছি, বলে না, মানে রিজার্ভ করে রাখা, মানে তোর জন্য সংরক্ষণ করে রাখা, তোর জন্য এটা সংরক্ষণ করে রাখা। তাহলে এমনিতে হৃৎপিণ্ডের ছন্দটা কে বজায় রাখে? এসএ নোড। কিন্তু এসএ নোড যদি কোনো কারণে সাময়িকভাবে বন্ধ থাকে তখন ওই কাজটা করে এভি নোড, ঠিক আছে। আর এই জন্যে এভি নোডটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। দুটো বললাম, একটা এসএ আর একটা এভি, একটা এসএ এভি। এসএ নোডটা হৃৎপিণ্ডের ছন্দটাকে বজায় রাখে। কে বজায় রাখে? এসএ, সাউথ আফ্রিকা। হ্যাঁ, পৃথিবীর ছন্দটাকে লয়, হৃৎপিণ্ডের ছন্দটাকে। হৃৎপিণ্ডের ছন্দটাকে কে বজায় রাখে? এসএ নোড। সেই জন্য এসএ নোডটাকে বলা হয় পেসমেকার। কি বলা হয়? পেসমেকার। আর এসএ নোডটা যদি কিছুক্ষণের জন্য রেস্ট নেয় তখন এই কাজটা করে এভি নোড। আর এভি নোডটাকে এই জন্য বলা হয় রিজার্ভ পেসমেকার, রিজার্ভ, মনে রাখবে। আর এখান থেকে করার মতন তো সেরকম কিছু প্রশ্ন নাই, ঠিক আছে। আর একটা আছে দেখবি রক্ততঞ্চন কিভাবে হয়, এটা আমরা পরে পড়াবো। রক্ততঞ্চন কিভাবে হয়। এবার পরেরটা হচ্ছে পুষ্টি। পরেরটা পুষ্টি শুরু কর, পুষ্টি। হ্যাঁ হ্যাঁ সাড়ে ছটা পেরায় নাই। হ্যাঁ দেখ, নাইনের জীবনবিজ্ঞান অনেকে ভয় করে। ক্লাস 10-এর জীবনবিজ্ঞান তো দুর্দান্ত সহজ। তো এখন কি কঠিন লাগছে? নাইনেরটা কঠিন লাগছে? তাহলে তোদের অকাত নাই ক্লাস 9-এ পড়ার। তুই যাইবে রে ননু, তুই যাবি আজকে, তুই প্রাইমারি স্কুলে ভর্তি করবি। যদি না হয় লে তো আমি যাবো তোর সাথে। হ্যাঁ, তুই সেন্টারে ভর্তি হবি, ডিম খিচুড়ি নিয়ে আসবি। তুই সেন্টারে লিবি না, আইসিডিএসে ভর্তি হবি। লিবে আমি যাবো। পোলিও দিতে হবে গো, পোলিওরই অভাব হয়ে গেছে এবার। নেক্সট শুনবি পুষ্টি। পুষ্টি কাকে বলে তার আগে বলি আমরা কিভাবে ইয়ে করি। দেখ, প্রথমে আমরা খাবারটা গ্রহণ করি। কি করি? আমরা খাবারটা গ্রহণ করি। তাহলে আমরা লিখলাম ওইটাকে খাদ্য গ্রহণ। খাবারটা গ্রহণ করি সেই জন্য লিখলাম আমরা খাদ্য গ্রহণ। এবার খাবারটা গ্রহণ করলে কি হয়ে যাবে? তোকে খাবারটাকে হজম করতে হবে। আর ওই হজমটাকে আমরা এইখানে বলি পরিপাক। কি বলি? তাহলে আমরা প্রথমে খাদ্যটা গ্রহণ করি, তাই তো? যে কোনো খাবারটা গ্রহণ করি, গ্রহণ করার পর এটা পেটে যায়, পেটে যাই পরে কী হয়? এটা পরিপাক হয়, মানে হজম হয়। 3 নাম্বার, পরিপাকের পর হজম হলো। এবারে যেটা গুণ আছে, ভালো গুণ আছে, সেটা শোষণ হবে। সেটা কি হয়? দেখ, 3টে পয়েন্ট বুঝতে পেরেছিস কিনা? আগে প্রথমে যে কোনো খাবার তুই খালি, মানে গ্রহণ করলি, গ্রহণ করার পর খাবারটা কি হবে? পরিপাক হবে। পরিপাক হওয়ার পর যেটা ভালো গুণ সেটা কী হবে? তো শরীর শোষণ করবে। শোষণ করার পরে এবার রক্ত শোষণ করে কি ওইখানে নিজের কাছে রেখে দিবে, প্রত্যেকটা অঙ্গে পাঠাবে। এইটাকে বলা হয় আত্তীকরণ। কি বলা হয়? আত্তীকরণ। আর পরেরটা শুন, এইবার যে খাবারটা তোর দরকার নাই, শরীরে দরকার নাই, সেটা কী করবে? শরীর থেকে বাইরে, এইটাকে বলা হয় বহিষ্করণ। এই 5টা পদ্ধতিতে মানুষের পুষ্টি সম্পন্ন হয়। কি কি বললাম দেখ, প্রথমে তুই খাবারটা গ্রহণ করলি,
যেমন জল চিবাই চিবে খাস তোরা, এরকমভাবে গ্রহণ করলি খাদ্য গ্রহণ, খবর চিবাই চিবে খায়। ঠিক আছে, নাটকটা দে, পরের দিন থেকে তোকে টয়লেট দিয়ে নিয়ে যাচ্ছে, কিছু করার নাই। ওই তো বললাম, সেই দেখেছিস কি সেই পুরোনো দিনে সেই একটা দেখবি ভিলেনের কাজ করে, চোখগুলো পুরো কোটা কোটা আর বড় বড়। হ্যাঁ, ওই যে ওই রোলটা ওকে দেওয়া হবে। আর যদি ওইটাও না পাস দেখবি সেই নোংরা কুড়ায় না, ওই কাজটা দিয়ে হবে তোকে। হ্যাঁ হ্যাঁ, পড়লার রোলটা ভালো করবি গু, কাঞ্চন মল্লিকেরটা। ও তো রোলটা করবে, তুই তো পঠিয়েছি রে। এদিকে দেখ, सुबह चुप कर दीजिए। देखिए আমি কিছু যদি বলি তাহলে মুশকিল है जाऊँ, तो मैं कुछ बोलूँगा तो विवाद हो जाएगा। এই নুনু অত লাফাতে হবে কি নাই, আর নাটক করতে হবে না। এদিকে দেখ, আমাদের এই 5টা পদ্ধতিতে পুষ্টি হয়। একটা হচ্ছে খাদ্য গ্রহণ, খাবারটা গ্রহণ করি, নিয়ে কী করি হজম হয়, পরিপাক নিয়ে হজম হওয়ার পর কী হবে, ওইটা যতটা দরকার সেটা শোষণ করবে। এই শোষণ করলে তো হবে কি না, প্রত্যেকটাকে পাঠাতে হবে, সেটা কী বলবো আমরা। আর যেটা দরকার নাই বহিষ্করণ, ওর বিরেচ্ছে রে, বর্জন বর্জন। তুই তুই জীবের ব্যায়াম করবি কাল থেকে, রামদেবের ব্যায়াম দেখবি। তো মানুষ 5টা ভাবে করে, তাই তো। প্রাণীরা 5টা ভাবে করে, কিন্তু গাছ কি খাদ্য গ্রহণ করে না খাদ্য তৈরি করে? তাহলে ওরা খাদ্য হজমও করে না, খাদ্য তৈরি করে তো নিজেই। ওরা কি করে জানিস, ওদের আবার শর্টকাট, ওদের দুটো অত করতেই হয় না ওদিকে, ওরা নিজেরা খাবার তৈরিই করতে পারে। তাহলে ওরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য তৈরি করাটাকে আমরা এখানে ভালো ভাষায় বলি সংশ্লেষ করা। কি করে? খাদ্য সংশ্লেষ করে, মানে খাদ্য তৈরি করতে পারে। আর 2 নম্বর করে আত্তীকরণ। কি করে? আত্তীকরণ। তাহলে প্রাণী কিভাবে খাদ্য মানে পুষ্টি গ্রহণ করে? 5 ভাবে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ। কিন্তু উদ্ভিদ 2 ভাবে করে, খাদ্য তৈরি করে আর আত্তীকরণ করে। এবারে দেখ, মানুষ খাবার খায়, পরিপাক করে, হজম করে, শোষণ করে, আত্তীকরণ করে, সব করে। কী জন্যে করে? তুই খাবার খাস কী জন্যে? প্রথম কথা হচ্ছে বৃদ্ধির জন্যে। কী জন্যে খাই বল আমরা? 1 নম্বর কিসের জন্যে? বৃদ্ধির জন্যে। 2 নম্বর কিসের জন্য খাবার খাস বল রে? ক্ষয় পূরণের জন্যে। বলতে পারি ক্ষয় পূরণের জন্যে, মানে তোর কোথাও লাগিয়ে গেছে, ধর আঘাত পাইছিস, এবার ওইটা তো ঠিক হইতে হবে। সেই জন্য দেখবি বলে যে ভালোভাবে খাবার খেতে। দেখবি যদি কোনো অপারেশনও হয়, তাহলে দেখবি বলে ভালো করে খাবার খেতে, ভালো খাবার খেলে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায় বলে। তো তার মানে ওই ক্ষয়টা পূরণ হয় পুষ্টির মাধ্যমে। তাহলে পুষ্টির মাধ্যমে বৃদ্ধি হয়, আর কি হয়? ক্ষয় পূরণ হয়। 3 নাম্বার, এই দুটো দেখতে বুঝতে পারছিস কিনা? পুষ্টি যদি করি আমরা, তাহলে কি হয়? বৃদ্ধি হবে, আর কি হবে? ক্ষয় পূরণ হবে। ক্ষয় পূরণটা বুঝতে পারছিস তো? কোথাও লাগিয়ে গেছে, ধর ভালো খাবার খাবি ঠিকঠাক করে, তাহলে ঠিক হয়ে যাবে। আবার বৃদ্ধির জন্য হলে, এবার শোন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যও তো খাবার খায় মানুষ। দেখবি যারা বিশেষ করে বডি বিল্ডিং করে, এত% শর্করা, এত% প্রোটিন, এত% ফ্যাট, এরকমভাবে খায় না। ঠিক আছে, কেন খায় জানিস? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, মানে রোগ এত সহজে হবে না। কি জন্য পুষ্টি করে তাহলে মানুষ? রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য। এই বুঝতে পেরেছিস? দেখ না এতদূর পর্যন্ত, দেখ রে। তাহলে মানুষ কি জন্য পুষ্টি করে? বৃদ্ধির জন্যে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা লিখি নেই নাকি, ওইটা বলছিস? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, মানে রোগটাকে প্রতিরোধ করতে পারে, রোগটাকে আটকাতে পারে, সেইটা বাড়ানোর জন্য।
তো মানুষ শুন রে, পুষ্টি হচ্ছে এমন একটা পদ্ধতি, পুষ্টি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রাণীরা কি করে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। আর উদ্ভিদরা কিসের মাধ্যমে করে? আত্তীকরণের মাধ্যমে। ঠিক আছে, যে খাবারটা নিলেও ওইটা প্রোটোপ্লাজমে পরিণত করে। কিসে পরিণত করে? প্রোটোপ্লাজম নাম শুনেছিস কেউ? কোষের ভিতরে থাকে, হ্যাঁ, নিউক্লিয়াস সহ অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম, আর নিউক্লিয়াস বাদ দিয়ে সাইটোপ্লাজম। ওইটা আমরা যাচ্ছি না। কোষের ভিতরে একটা থকথকে জেলির মতো পদার্থ থাকে, কোষের ভিতরে থকথকে জেলির মতো পদার্থ থাকে, সেটা কি বলা হয়? প্রোটোপ্লাজম। নিউক্লিয়াস সহ কি বলা হয়? প্রোটোপ্লাজম। তাহলে এই যে প্রাণী, প্রাণী এই খাবারগুলো খাইলেও, মানে এইগুলোর মাধ্যমে পুষ্টি করলেও নি খাবারটাকে কিসে পরিণত করে? প্রোটোপ্লাজমে পরিণত করে, বা প্রোটোপ্লাজমীয় পদার্থে পরিণত করে। কিসে পরিণত করে? তাহলে প্রথমে কি লিখবে? দেখ, পুষ্টি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রাণীরা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণের মাধ্যমে ও উদ্ভিদেরা আত্তীকরণের মাধ্যমে খাবারটাকে কিসে পরিণত করে? প্রোটোপ্লাজমীয় পদার্থে পরিণত করে। কি জন্য করে? বৃদ্ধির জন্য, ক্ষয়পূরণের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এই পদ্ধতিটাকেই বলা হয় পুষ্টি। পুষ্টির সংজ্ঞা সবাই একবার পড়ি পরে দেখ। কোন বই এরকম লেখা আছে যে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে, এরকম লেখা থাকতে পারে কোনো কোনো বই। তো এটার মানে কি? ধর তোরা ভাত খালি, ভাতের মধ্যে খাবারটার মধ্যে শক্তি আছে, সেই জন্য লেখা আছে খাদ্য মধ্যস্থ, মানে খাবারের মধ্যে স্থৈতিক শক্তি। স্থৈতিক শক্তি মানে স্থিতি, মানে জমা আছে, খাবারের মধ্যে শক্তি জমা আছে। এবার তুই খাবারটা খালি, আমি খাবারটা খাই পড়াচ্ছি, তাহলে আমি পড়ানোর জন্য কথা বলছি, তার মানে কোন শক্তি বলতে? শব্দ শক্তি। আমি শব্দ উচ্চারণ করছি, তাই আমি খাবারের শক্তিটাকে আমি কি শক্তিতে রূপান্তরিত করছি? এখন তুই নাও শব্দ ইয়ে করে তুই দৌড়তেও পারিস, তাহলে তুই ওই খাবারের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে কিসে পরিণত করছিস? দৌড়ছিস, মানে গতি করছিস, গতি শক্তিতে করছিস। তুই খাবারটা খাওয়ার পর এরকম ফ্যানটার মতন ঘুরছিস, তা তুই খাদ্যের যে শক্তিটা আছে সেই শক্তিটাকে নিয়ে পরে কোন শক্তিতে রূপান্তরিত করছিস? ঘূর্ণন শক্তিতে বলতে পারি, বা গতি শক্তি বলতে পারি। বা তুই খাবারটা খাওয়ার পর তুই কাউকে মারছিস, তাহলে ওটা আবার অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে খাবারের মধ্যে যে স্থৈতিক শক্তি আছে, মানে খাবারের মধ্যে যে শক্তিটা জমা আছে, সেই শক্তিটাকে তুই বিভিন্নভাবে প্রয়োগ করতে পারিস। তোর মনে হচ্ছে আমি কথা বলে শব্দ করব, শব্দও করতে পারিস, দৌড়বো, দৌড়তেও পারিস, বিভিন্নভাবে ব্যবহার করতে পারিস। সেই জন্য না ওই লাইনটা না লিখলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, মানে এখানে লেখা আছে যে খাদ্য মধ্যস্থ, মানে খাবারের মধ্যে স্থৈতিক শক্তি, মানে যে শক্তিটা জমা আছে সেই শক্তিটাকে ব্যবহার্য শক্তি। ব্যবহার্য শক্তি মানে আমাদের যেমন ব্যবহার লাগবে। কেউ একটা মাছের নাম শুনেছিস? ইলেকট্রিক রে বলে নাম শুনেছি? নি, পড়ার বাইরেই বলছি। শক দিতে পারে, শক দিতে পারে। ইলেকট্রিক ইল, হ্যাঁ ইলেকট্রিক ইল রে বললাম নাকি? ইল, ইলেকট্রিক ইল কী করতে পারে? ও শক দিতে পারে। তার মানে ও যে খাবারটা খাচ্ছে সেই খাবারটাকে কী শক্তিতে রূপান্তরিত করে? বৈদ্যুতিক শক্তিতে। সেই জন্য না শক দিতে পারে, জানিস তো? ঠিক আছে, জোনাকিটা জানিস? জোনাকিটা দেখেছিস না? তাও দেখি না। হ্যাঁ, জোনাকি খাবারটা খায়, খাবারটা খাওয়ার পর আর কী করে? লাইট জ্বলে। তার মানে ও খাবারের শক্তিটাকে কোন শক্তিতে রূপান্তরিত করে? লাইট, মানে আলোক শক্তিতে করে। তাহলে জোনাকি আলোক শক্তি, এই খাবারটা খাওয়ার পর ওই খাবারের শক্তিটাকে কিসে রূপান্তরিত করে? আমরা খাবারটা খাওয়ার পরে যে কথা বলছি কোন শক্তিতে রূপান্তরিত করছি? ওইটাই লেখা আছে যে খাদ্য মধ্যস্থ শক্তিকে ব্যবহার্য শক্তি করে, মানে যার যেমন ব্যবহার সে সেরকম ইয়ে করে। ওই লাইনটা নাও লিখতে পারিস, বাকিটা পুষ্টির সংজ্ঞাটা পড়ে দেখ। পুষ্টির গুরুত্বটা কী কী আছে দেখ, এইগুলোই লেখা আছে। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ নিয়ে লেখা আছে দেখ। জৈবিক কাজ মানে কি? এই যে তুই কথা বলছিস, তো আমি এই যে হাঁটতে হাঁটতে পড়াচ্ছি, দাঁড়ায় আছি, ঠিক আছে, এগুলো বলা হয় চলন গমন। জানিস তো চলন গমন নাম শুনেছিস? চলন গমন, ঠিক আছে, এগুলোর জন্য তো শক্তি দরকার না? শক্তি দরকার নেই। তাহলে আমরা পুষ্টি কী জন্য করি? পুষ্টি 1 নম্বর কাজ হচ্ছে বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ। এই তিনটা তো বটেই।
4 নম্বর হচ্ছে জৈবিক ক্রিয়া। জৈবিক ক্রিয়া মানে জীবদের যা ক্রিয়া আছে, রেচন পদার্থ ত্যাগ করবি তাও শক্তি লাগবে, ঘুমাবি তাও শক্তি খরচ হয়, ঠিক আছে? তাহলে বিভিন্ন কাজে শক্তি খরচ হয়, সেটার জন্য তো দরকার নাকি পুষ্টি। আবার একটা আছে দেখবি পুষ্টি, ওইটা একটু আগেই বললাম আমরা, পুষ্টির মাধ্যমে খাদ্য মধ্যস্থ মানে খাবারের মাঝে যে স্থৈতিক শক্তি আছে, স্থৈতিক মানে যে শক্তিটা জমা আছে সেইটাকে কি করে, ব্যবহার যে শক্তিতে করে, মানে যার যেমন ব্যবহার। এই যে আমি এখন আমার শক্তিটাকে, আমি যেটা খাইছি, খাবার খাইছি, সেই শক্তিটাকে আমি কীভাবে ব্যবহার করছি, আমরা কথা বলি মানে শব্দ শক্তিতে, তাই তো বিভিন্নভাবে। এই যে সুবিধা এরকমভাবে ঠুকছি, ও শক্তিটা কিসে পরিণত করছে, এরকম করে ঠোকাতে, বুঝতে পেরেছিস তো? তাহলে বিভিন্নভাবে শক্তি নষ্ট করছে। আর বিবেককে একটু আগে কী করে নষ্ট করছিল, নাটক করে। তাহলে বিভিন্নভাবে শক্তি নষ্ট করছে, তাই তো? খাবারের মাঝে স্থৈতিক শক্তি আছে, সেই শক্তিটাকে যে যেমনভাবে পারবে ব্যবহার করবি, ওইটাই লেখা আছে। তাহলে পুষ্টি আর পুষ্টির গুরুত্ব তো এখানে 3টে লেখাই আছে রে, 3টে তো লেখাই আছে, বুঝতে পেরেছিস না? এই 3টে বোঝানো হয়ে গেছে তো পুষ্টির গুরুত্ব। এবারে দেখ লেখা আছে খাদ্য। খাবার কি, খাবারের সংজ্ঞা যদি পড়ে তাহলে লিখবে যেসব আহার্য মানুষ গ্রহণ করলে কি কি হয়, মানুষের বৃদ্ধি হয়। মানুষ কেন, যে কোনো জীবের কি হয়, বৃদ্ধি হয়। কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেইটাকেই আমরা, সেই আহার্যটাকে কি বলবো আমরা, খাদ্য। মানে যেসব জিনিস আমরা গ্রহণ করলে জীবের বৃদ্ধি হয়, জীবের ক্ষয়পূরণ হয়, জীবের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেইটাকে আমরা কি বলবো, আমরা খাদ্য। তাহলে খাদ্য কাকে বলে, যেসব আহার্য কি করলে, গ্রহণ করলে জীবের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ হয়, আর কি শক্তিও তো তৈরি হয় খাবার খেলে, না হয় না, শক্তি উৎপাদন হয়, তাকে কি বলা হয়, খাদ্য। এবারে দেখ লেখা আছে খাদ্যের ব্যবহার। খাদ্য আমাদের কি জন্য দরকার, সেই কি বৃদ্ধির জন্যে, ক্ষয়পূরণের জন্যে, আর জৈবিক ক্রিয়া কি, জৈবিক ক্রিয়া করতে। আর বই দেখার জন্য সব হটপট করছে, বই দেখে বলবো। এই 3টে তো লেখা আছেই। আর একটা হচ্ছে জৈবিক ক্রিয়া মানে কি, যে চলছি আমরা, চলন গমন, এগুলো তো সবগুলোতেই লাগবে। আর আরেকটা দেখ লেখা আছে খাদ্যের যে ব্যবহার, সেইখানে একটা পড়ে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টটা দেখ, 3 নম্বরটা, আমাদের পুরো বডি প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে। আমাদের দেহটা গঠিতই হয়েছে প্রোটিন দিয়ে, প্রোটিন ছাড়া আমাদের দেহটা গঠনই হবে না। যেমন নখে থাকে কেরাটিন, শুনেছিস নাম, 7 আর 8 ছিল। তাহলে আমাদের পুরো দেহটা কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন দিয়েই তো আমাদের দেহটা তৈরি হয়েছে, তাই তো? আর আরেকটা দেখ, এখানে লেখা আছে যে 1 গ্রাম যদি ফ্যাটকে ইয়ে করা হয়, 1 গ্রাম ফ্যাটকে 9.3 ক্যালোরি শক্তি পাই আমরা। 1 গ্রাম ফ্যাট যদি দহন করি, 1 গ্রাম ফ্যাট, ধর 1 গ্রাম ফ্যাট খাইছিস, 1 গ্রাম ফ্যাট, এই 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9.3 KCAL মানে কিলো ক্যালোরি, কে দি কি বটে, আর CAL দি ক্যালোরি। তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে আমরা কত শক্তি পাই, 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি। কিলো, এটা শর্টে দেই, 1 গ্রাম ফ্যাট দহন করলে আমরা কত শক্তি পাই, 9 কিলো ক্যালোরি। হ্যাঁ, শর্করা আর প্রোটিনটা পড়ে না, তাও বলে দিচ্ছি। 1 গ্রাম শর্করা, লেস ইম্পর্টেন্ট, শর্করা থেকে পাই 4.1, আর 1 গ্রাম প্রোটিন থেকে পাই 4.2। লেস ইম্পর্টেন্ট, এই দুটো লেস ইম্পর্টেন্ট, এইটাই বেশি দেয় আমি দেখেছি শর্টে। 1 গ্রাম ফ্যাট থেকে কত পাই আমরা শক্তি, 9.3 কিলো ক্যালোরি।
শর্করা থেকে পায় 4.1 আর এটা থেকে 4.2, কিন্তু এই হ্যাঁ 4.1 লেখা আছে, তাহলে এটা তাহলে লিখে দিবি 4.1, এটা কোনো ব্যাপার নেই, এটা মুখস্থ করতে সহজ। দেখ তাহলে এটা হচ্ছে 4, হ্যাঁ হ্যাঁ শর্করা আর প্রোটিন একই 4.1, কিন্তু ফ্যাটারটা কত, সেই জন্য এটাই বেশি দেয় পরীক্ষা। আমি লিখেছি ফ্যাট থেকে কত পাই আমরা 9.03। তাহলে আমরা পুষ্টিতে কি কি পড়লাম, পুষ্টি কাকে বলে, পুষ্টির গুরুত্ব, খাদ্য কাকে বলে, খাদ্যর গুরুত্ব, ঠিক আছে। দেখ তারপরে যেগুলো আছে পুষ্টি দু প্রকার, একটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি আর একটা হচ্ছে প্রাণীর পুষ্টি। একটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি আর একটা, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, জানিস তো। উদ্ভিদের রঙটা কী রঙ পাতার রঙ, ওরা খাদ্য তৈরি করতে পারে, তাই তো। উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই, সেই জন্যে এই পুষ্টিটাকে বলা হয় স্বভোজী পুষ্টি। স্বভোজী, স্ব মানে নিজের খাদ্য, আর ভোজী মানে ভোজন করে যে, তাহলে নিজের খাদ্য যে নিজেই তৈরি করতে পারে তাকে কী বলবো আমরা, স্বভোজী, তাই তো। এটা তো পড়েছিস হয়তো 3-4 থেকেই মনে হয় পড়ে আসছিস, স্বভোজী পরাভোজী পড়িস নি। তাহলে স্বভোজী পুষ্টি মানে কি, যেসব উদ্ভিদরা নিজের খাদ্য তাকে আমরা বলবো স্বভোজী পুষ্টি, যারা এটা করবে। এবারে দেখ পরভোজী মানে কি, পরভোজী মানে যেসব দেখ যারা খাবার তৈরি করতে পারে, যেসব উদ্ভিদ খাবার তৈরি করতে পারে তাদের ক্লোরোফিল থাকে, কি থাকে, ক্লোরোফিল থাকে, সেই জন্য ওরা খাবার তৈরি করতে পারে, ক্লোরোফিল থাকে, তারা খাবার তৈরি করতে পারে। কিন্তু কিছু কিছু গাছের মানে উদ্ভিদের ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল থাকে না। তাহলে ক্লোরোফিল না থাকলে তারা খাবার তৈরি করতে পারবে কি, পারবে কি না। তাহলে যাদের ক্লোরোফিল থাকে তারা খাবার তৈরি করতে পারে, তাদের বলবো স্বভোজী। আর যারা পারে না, তারা অন্য উদ্ভিদ দিকে খাবার খায়, তাদেরকে বলবো পরভোজী। যারা পরের খাদ্য খায় তাদেরকে কি বলা হয়, পরভোজী। তাহলে যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলবো, যারা পারে না পরভোজী, ঠিক আছে। মানে তাদের ক্লোরোফিল থাকে না যারা খাদ্য তৈরি করতে পারছে না, থাকে না, তাই তো পারছে না। তারপর শুন পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি দেখ এখানে অনেক ইয়ে করে লেখা আছে, এখান থেকে করিস না। পরজীবী পুষ্টিটা এই সংজ্ঞাটা ঠিক করিস না প্রান্তিকের বইটা। পরজীবী পুষ্টি কেউ দেখেছিস কি, যে কোনো কোনো গাছের উপর দেখবি সোনার মতো রঙের একটা সরু সরু এরকম ইয়ে থাকে, স্বর্ণলতা বলা হয়। সেই গাছের উপর একটা দিয়ে দিলে অনেক ছড়ে যায়, দেখি না স্বর্ণলতা, কেউ দেখি না স্বর্ণলতা, ওই হলুদ রঙটা দেখতে পাচ্ছিস, অনেকটা ওই রকম রঙেরই হয়, আর এরকম একটা সরু হয়, সরু সুতার মতন। এর দেখি না তোরা কোনোদিন স্বর্ণলতা? হ্যাঁ বাবলা গাছে, বিভিন্ন গাছে থাকতে পারে, হ্যাঁ ঝুলে সোনালি রঙের হয়। একটা যদি ছড়াই দিয়েছিস, একটা যদি এরকম গাছের দিকে ছুটে দিয়েছিস, তো একটার থেকে পুরো গাছটা ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখেছিস, হ্যাঁ সোনা দেখতে পাচ্ছি, এখন মনে পড়েছে সবার, একজনের থেকে সব করে সব মনে পড়ে গেছে। ফোনে দেখানো যাবে কেন, এগুলো এমনিতে দেখতে পাই, ডিজিতে খুঁজে পরে দেখবি, আছে কোথাও না কোথাও আছে। আগে আমাদের যে খামারটা ছিল, হ্যাঁ হ্যাঁ পাতা না, পাতা হয় না, সে সরু দেখেছি, সরু কেমন হয় জানিস, অনেকটা কীরকম বলবো, হ্যাঁ চাউমিনের মতো কে জানে, আমি দেখিনি। হ্যাঁ ওইটা নাম হচ্ছে স্বর্ণলতা। কি নাম, স্বর্ণলতা। ওর কি ক্লোরোফিল আছে? ক্লোরোফিল দেখলে কী রঙের হবে, সবুজ। ও সবুজ রঙ বটে, কি হলুদ রঙ মানে সোনালি রঙ, তাই তো। তাহলে এই স্বর্ণলতা দেখ নামটাই আছে, স্বর্ণ মানে সোনালি কালারের হবে, লতা মানে লতায় চলবে, স্বর্ণলতা। তো ইয়ার ক্লোরোফিল নাই, তাহলে ক্লোরোফিল নাই, খাবার তৈরি করতে পারবে না। সেই জন্য ওকে না একটা কোনো গাছের উপর রেখে দিতে হয়। তাহলে তুই কোনো গাছের উপর রেখে দিলি, ও কী করবে কি জানিস, ওই গাছটার থেকে পুষ্টিটা গ্রহণ করে নেবে। কী করবে, ধর যে কোনো গাছের উপর দিলি, ওই স্বর্ণলতাটা ওই গাছটার থেকে সব পুষ্টি রসটাকে শোষণ করে নেবে,
তাহলে এই পরার খাচ্ছে নাই, একটা অন্য একটা উদ্ভিদের উপর থাকি পরে তার পুষ্টিটা গ্রহণ করে নিচ্ছে পুরো। বুঝতে পারলি কি পরভোজী? পরভোজী মানে পরার ভোজন করবে। ওই যে স্বর্ণলতা গাছটা গাছের উপর রেখে দিলি, ও কী করবে, ওই যে গাছটার উপর তুই রাখছিস সেই গাছটার পুরো পুষ্টিটা কী করে নেবে, শোষণ করে নেবে। সেই জন্য এটাকে বলা হয় পরভোজী। পরার ভোজন করছে না, সেই জন্য কী বলা হয়, পরভোজী। তারপরে আছে মিথজীবী। এই ইয়ার উদাহরণ, পরজীবীর উদাহরণ, পরজীবীর উদাহরণ হচ্ছে তোর স্বর্ণলতা, রেফলেসিয়া, মনে রাখবে স্বর্ণলতা, রেফলেসিয়া। তারপর একটা শোন, তারপর একটা হচ্ছে মিথজীবী। মিথজীবীটা কীরকম, এই শুন রে, মিথজীবীটা কীরকম? মিথজীবী মানে ধর বিকাশ আর শুভজিৎ ধর এক জায়গাতে পড়েছি পরীক্ষাতে, এবারে বিকাশ পারে হয়তো ভালো ইয়েটা পারে, তোর ইতিহাস পারে, বিকাশ ইতিহাস ভালো পারে, আর শুভ অঙ্ক ভালো পারে, ঠিক আছে। বিকাশ 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 অঙ্ক ভালো পারে, শুভজিৎও তো অঙ্ক ভালো পারে, ঠিক আছে। ঠিক আছে, যে কোনো একটা হইলে শোন, বিকাশ অঙ্ক ভালো পারে আর শুভজিৎ ভৌত বিজ্ঞান ভালো পারে, ঠিক আছে। তাহলে অঙ্ক ভালো পারে বিকাশ আর ও ভৌত বিজ্ঞান পারে, দুজনে পরীক্ষায় এক জায়গাতেই বসেছি, নিয়ে ওরা ডিল করলো যে তুই আমাকে অঙ্কটা দেখাবি আর তুই আমাকে, কারো ক্ষতি হলো কি এটাতে, কারো ক্ষতি হয় নাই, কিন্তু দুজনারে কি হলো, এই ধরনের পুষ্টিটাকে বলবো মিথজীবীয় পুষ্টি। কি বলবো, মিথজীবীয়। কি পড়লাম বল, স্বভোজী পড়েছি, পরভোজী পড়েছি আর মিথজীবী পড়েছি, তাই তো। পরভোজী এটাকে পরজীবী বলে, আসলে এটা পরজীবী বলে, পরভোজী বলে ফিরে পরজীবী বলে। থাক থাক থাক, পরজীবী কেন, অন্য একজনের জীবের ক্ষতি করছে তো। এ বলতো একটা গাছের উপর আমরা স্বর্ণলতা রেখে দিলাম, স্বর্ণলতাটা কার কাছ থেকে পুষ্টির রস শোষণ করবে, তাহলে গাছটার ক্ষতি হচ্ছে কি না, সেই জন্য এটাকে বলে পরজীবীয় পুষ্টিও বলে। মরে যায় না কিন্তু পুষ্টির রসটা শোষণ করলে, মানে গাছটাকে আর বাড়তে দেয় না, না না না, মরবে না, পুষ্টির রসটা শোষণ করে নেবে। তাহলে ওরা ওরা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর ওই ওই হ্যাঁ, ন্যাচারাল চাউমিন, ওটা রান্না করতে না, রান্না করাই আছে। ডেলি খাচ্ছি। আর আর যেটা বলছিলাম আমরা মিথজীবী পুষ্টি, তাই তো। তাহলে মিথজীবী পুষ্টিতে দুটো জীব পরস্পরের কি করে, সাহায্য করে না ক্ষতি করে? তাহলে মিথজীবী সম্পর্কটা এমন সম্পর্ক যে দুজনেই উপকৃত হয় না খারাপ হয়, উপকৃত হয়, তাই তো। তাহলে মিথজীবীর যে পুষ্টি আছে দেখ, ওইখানে লেখা আছে দুটো ভিন্ন প্রজাতির জীব, দেখ লেখা আছে, দেখ সংজ্ঞাটা দেখ, দুটো ভিন্ন প্রজাতির জীব সহচর্যে, সহচর্যে মানে একসাথে, একসাথে থেকে পুষ্টি করে। এদিকে দেখ দেখ দেখ, দুটো ভিন্ন প্রজাতির জীব, যদি এখানে একই প্রজাতির, দুটো ভিন্ন প্রজাতির জীব, দুটো ভিন্ন প্রজাতির জীব, হ্যাঁ, দুটো ভিন্ন প্রজাতির জীব একসঙ্গে থাকে, একজন আরেকজনের, বই লেখা আছে সাহচর্য, সাহচর্য মানে একসাথে থাকি, উপকৃত মানে উপকার হয়। এই গাথাগুলো বাংলাও জানা নাই তো, উপকৃত উপকারের ইয়েটাই উপকৃত হচ্ছে, কাজটাকে বলে কর্ম। আর দেখবি বলে কোনো কাজ করে আসবি তখন বলবি কৃতিত্ব দেখাতে হবে না তোকে, তো বলে তাহলে তুই দেখাবি, সেটা হচ্ছে কৃতিত্ব। কি বলে যে এগুলো বাংলাতে, তো বাংলা পড়েছিস তোরা ভালো জানবে, আমার তো বাংলার সাথে অনেক দিনের সম্পর্ক। তাহলে মিথজীবীয় পুষ্টি কি বুঝতে পারছিস কি, এই সংজ্ঞাটা পড়ে দেখ, যে পুষ্টি পদ্ধতিতে দুটো আলাদা প্রজাতির জীব একসঙ্গে থেকে পুষ্টি সম্পাদন করে এবং পরস্পর কি হয়, উপকৃত না খারাপ হয়, এই সম্পর্কটা কি সম্পর্ক বলা হয়, মিথজীবীয় পুষ্টি। যেমন যেমন শুনবি, যেমন যেমন লাইকেন, লাইকেন শুনবি রে, যেমন লাইকেন, লাইকেন কাকে বলা হয় জানিস, শৈবাল আর ছত্রাক মিশিয়ে, শৈবাল আর ছত্রাক এই দুটো একসাথে অবস্থান করে, শৈবাল আর ছত্রাক
একসাথে অবস্থান করে, ওই একসাথে অবস্থানটাকে বলা হয় লাইকেন। শৈবাল আর ছত্রাক একসাথে অবস্থান করে, এটা কি বলা হয়? এবারে যদি মনে হচ্ছে যে কিভাবে হয়, দেখ এই জায়গাতে নিচটাতে থাকে, ভালো করে শুনবি, নিচটাতে থাকে ছত্রাক, নিচে থাকে ছত্রাক আর উপরে থাকে শৈবাল। শৈবালের রং কি হয় রে? সবুজ তো। শৈবাল দেখেছিস? শেওলা দেখেছিস? সবুজ রঙের হয় তো। তাহলে ই খাদ্য তৈরি করতে পারবে না পারবে না? তাহলে ই খাবার তৈরি করবে, নি খাবার তৈরি করে কাকা দিবে? ছত্রাক মানে ছাতু, তো ছাতুর রং সবুজ হয় কি? তাহলে ই খাবার তৈরি করতে পারবে? তাহলে ই খাবার তৈরি করবে শৈবাল সবুজ রঙের, ই খাবার তৈরি করবে কাকা দিবে? আর ছত্রাক কি করবে জানিস? মাটি থেকে জল খনিজ লবণ শোষণ করবে, মাটি থেকে জল আর খনিজ লবণকে শোষণ করবে, কাকে দিবে? আর শৈবাল কি করবে? খাবার তৈরি করবে, ইয়েকে দিবে। তাহলে কি মিথজীবী সম্পর্ক হচ্ছে না? হ্যাঁ, ই বাজার করবে আরে রান্না করবে, বুঝতে পেরেছিস? তো এই সম্পর্কটা কি বলবো আমরা? আর শৈবাল আর ছত্রাক একসাথে অবস্থানটা কি বলা হয়? লাইকেন। মনে রাখবি, এখান থেকে 6টা প্রশ্ন পড়ে যেতে পারে। আর একটা শুন, আর একটা বিশাল ইম্পর্টেন্ট, হয়তো অনেকে শুনে থাকবি, কেউ নাম শুনেছিস সিম্বি গোত্রীয় উদ্ভিদের? কেউ নাম শুনেছিস সিম্বি গোত্রীয় উদ্ভিদ? সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকে। কি থাকে? রাইজোবিয়াম। সিম্বি গোত্রীয় কোনো একটা উদ্ভিদ আছে, ধর সিম্বি গোত্রীয় উদ্ভিদ মানে সিম হতে পারে, মটর হতে পারে, ছোলা হতে পারে। মটর কি বললাম? মটর, ছোলা, এগুলোকে বলা হয় সিম্বি গোত্রীয় উদ্ভিদ। কি উদ্ভিদ? সিম্বি গোত্রীয় উদ্ভিদ। এই সিম্বি গোত্রীয় উদ্ভিদ তো, তাহলে এই উদ্ভিদের যে মূলগুলো থাকে না, শুনবি রে, এই মূলগুলো থাকে, এই মূলে এরকম গোল 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 গুটি থাকে, এরকম মূলে এরকম ছোট 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 গুটি আকারে থাকে। এইগুলোকে বলা হয় অর্বুদ। কি বলা হয়? গুটি বা অর্বুদ। গুটি বা, আর এইগুলোতে থাকে রাইজোবিয়াম। এই গুটিগুলোতে কে থাকে? রাইজোবিয়াম। কি উদ্ভিদের বলতে? এটা যে কোনো উদ্ভিদে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের কোথায় থাকে? মূলে। এই যে অর্বুদ, কি বলা হয় লেগে? অর্বুদ বা গুটি। গুটিতে কি থাকে? কি করে জানিস? এরকম বায়ুর থেকে নাইট্রোজেনটাকে, বায়ুর থেকে কি, বায়ুতে অনেক গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বায়ুর থেকে নাইট্রোজেনটাকে লিবে, নাইট্রোজেনটা লিয়ার পর গাছকে দিয়ে দেবে। বায়ুর থেকে নাইট্রোজেনটাকে লিবে, কাকে দিয়ে দিবে? গাছ খাবার তৈরি করবে, ইয়েকে দিয়ে দিবে। আবার কি দেখ, গাছটা ওকে থাকতেও তো দিয়েছি। রাইজোবিয়ামটা কোথায় আছে বলতো? গাছের মূলে। গাছের, তাহলে গাছটা ওকে থাকতেও তো দিয়েছি। দেখ দুজনের উপকার হচ্ছে কিনা। রাইজোবিয়ামের কি কি উপকার হচ্ছে বলতো? ও থাকতেও পাচ্ছে, আর গাছটা খাবার দিচ্ছে। গাধাগুলো শুনেই নেই, বইয়ের দিকে দাগ দিতে ব্যস্ত আছি। পালাবে বইয়ের লেখাটা, কোনো দিকে আর খুঁজি পাবো নাই। আমি যখনই বলবো তখনই বইটা তো উঠে যায় ডিসপ্লে হয়ে, ডিজিটালের মতন। এই বলা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি দাগ দে, নাহলে পালাবে, মনে কি না? তাহলে এই গাছটার, হ্যাঁ 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 এরকমই করছি। তো এই গাছটার মূলে কি থাকে? গুটি। আর গুটিটাকে লেখা আছে অর্বুদ, গুটিটাকে লিখেছে অর্বুদ। তাহলে এটা কি গাছ বলতো? সিম্বি গোত্রীয় উদ্ভিদের কোথায় আছে? এটা মূলে। এই যে এইগুলোতে কি আছে বল না? রাইজোবিয়াম। বায়ু থেকে নাইট্রোজেনটা লিবে, কাকে দিবে? গাছ তার বদলে কি দিবে ওকে? আর থাকতে দিয়েছে। কি সম্পর্ক? মিথজীবী, লাইকেন বলছি। লাইকেন কাকে বলে? শৈবাল আর ছত্রাক একসাথে থাকে, তখন এটা কি বলা হয়? লাইকেন। শৈবাল খাবার তৈরি করে না এই ছত্রাক? আর ছত্রাক কি করে? জলটাকে ওকে দেই, খাবার তৈরি করে। মিথজীবী সম্পর্ক। এইখানে দেখ কি গাছ?
এই গুটিগুলোতে কি আছে? রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করে? বায়ুর থেকে নাইট্রোজেনটাকে এলে এই সম্পর্কটা কি সম্পর্ক? মিথজীবী। এত দূরেই থাক।